আমরা এখানে মাদুরাইতে আছি, যেটিকে প্রায়শই তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী বলা হয় এবং একটি নির্বাচনী প্রচার অথবা বলা ভালো তামিলনাড়ুর নির্বাচনী সফর। আমরা এখানে পালানিভেল থিয়াগারাজানের সাথে একটি নৌকা বিহারে এসেছি, যাকে আপনি মোটেই একজন রাজনীতিবিদ বলে মনে করবেন না। একজন রাজনীতিবিদের জন্য খুবই অস্বাভাবিক তার যে অতীত। তিনি একজন গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন এবং এখন কতদিন ধরে রাজনীতিবিদ? 2টি নির্বাচন, এবং এটি আপনার 3য় নির্বাচন হতে চলেছে। হ্যাঁ, তৃতীয়। এই নির্দিষ্ট নির্বাচনে আমরা এখানে মাদুরাইতে আছি, এই সুন্দর জলাশয় তেপ্পাকুলামে। অনুগ্রহ করে প্রথমে আমাদের এটি সম্পর্কে বলুন, কারণ মাদুরাই তার ঐতিহ্যের জন্য সবচেয়ে বিখ্যাত। হ্যাঁ, এই তেপ্পাকুলামটি নায়ক রাজবংশের সময়ে প্রায় 1600 সাল নাগাদ সেই রাজবংশের মহান দিকপাল তিরুমালাই নায়াকারের দ্বারা নির্মিত হয়েছিল, যিনি তিরুমালাই নায়াকার প্রাসাদ নির্মাণ করেছিলেন। এবং তার সময় তারা এটি খনন করেন এবং এই মারিয়াম্মান মন্দিরের জন্য এটিকে মন্দিরের তেপ্পাকুলাম হিসাবে স্থাপন করেন। এছাড়াও গ্রীষ্মকালে উৎসব মাসে এবং এখানকার এই মণ্ডপের ভেতরে গ্রীষ্মকাল কাটায়। তো কিছুদিনের রক্ষণাবেক্ষণ করা হয়নি, কিন্তু গত কয়েক বছরে আমরা সেই আশ্চর্যজনক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাটির সংস্কার করেছি, যার মাধ্যমে এটিকে সর্বদা জলপূর্ণ রাখা হতো। সুতরাং আপনি যে জল দেখছেন তা ভাইগাই নদী থেকে আসছে এবং আমরা এর পুরনো গৌরব ফিরিয়ে এনেছি। তাহলে এই জলাশয়টি অবশ্যই খুব সুন্দর দেখাচ্ছে এবং জলও পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, কিন্তু এটা নিশ্চয়ই কষ্ট দেয় যে স্বচ্ছ সর্বেক্ষণ 2025-এর সেই তালিকায় মাদুরাইকে রাখা হয়েছিল সেই তালিকার একেবারে নিচে। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিকাঠামোর স্তর নিয়ে সন্তুষ্ট, উত্তরটা হলো না। কিন্তু আপনি হয়তো জানেন, পরিকাঠামো ব্যবস্থাপনার একটা অভিশাপ হলো শহর যত পুরনো হয় এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। আর আমি মনে করি সাংস্কৃতিকভাবে, যেমন আপনি বললেন, মাদুরাই একটা রাজধানী, কারণ এখানে 2000 বছরেরও বেশি সময় ধরে একটানা মানুষের বসবাস রয়েছে। সুতরাং বিশেষ করে এটা আমার নির্বাচনী এলাকা নয়, কিন্তু যেখানে মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দির আছে সেটা আমার নির্বাচনী এলাকা। আপনি যদি শহরের সেই অংশটা দেখেন যেখানে বহু বছর ধরে একটানা মানুষ বসবাস করে আসছে, কমপক্ষে 2-3 হাজার বছর, আর তাই পরিকাঠামো তাল মেলাতে পারেনি। আপনি হয়তো এটাও জানেন যে পাবলিক পলিসিতে সুবিধাভোগীদের চিহ্নিত করা, স্কিম চালানো, শিক্ষার উন্নতি করা, উন্নত স্বাস্থ্য নিশ্চিত করা, এই সবগুলো করা অনেক সহজ। সবচেয়ে কঠিন কাজ হলো জলের জন্য, ভূগর্ভস্থ নিকাশির জন্য, স্টর্ম ওয়াটার ব্যবস্থাপনার জন্য, বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রাথমিক পরিকাঠামো তৈরি করা, কারণ এটি একটি অবিচ্ছিন্নভাবে সমন্বিত সিস্টেম এবং এর জন্য খুব উন্নত ইঞ্জিনিয়ারিং প্রয়োজন, যার মধ্যে ঢাল এবং ওইসব জিনিসও অন্তর্ভুক্ত। এছাড়াও সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এছাড়াও আরও অনেক কিছু। পুনর্ব্যবহারের যুগে বর্জ্য ব্যবস্থাপনা, আর আপনাকে এটা এমন সময় করতে হবে যখন জনসংখ্যা এত নাটকীয়ভাবে বাড়ছে। যেমন আপনি যদি মাদুরাইয়ের কাঠামোটা দেখেন, স্টর্ম ওয়াটার, বৃষ্টির জল ব্যবস্থাপনার প্রাথমিক পরিকাঠামো, এবং জল সরবরাহ হল 1908 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত মডেল। যতদিন আমি একজন বিরোধী বিধায়ক ছিলাম, আমি মাস্টার প্ল্যানের নথিগুলো যেমনটা ছিল সেগুলোও জোগাড় করতে পারি না। এই মেয়াদে একজন মন্ত্রী হিসেবে, সরকারের অংশ হিসেবে আমি যা করেছি তা হলো প্রথমবারের জন্য ঠিকাদার নিয়োগ করেছি। যখন আমি অর্থমন্ত্রী ছিলাম, আমরা এর জন্য অর্থায়ন করেছিলাম একটি ব্যাপক পৃথক স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট, বৃষ্টির জল ব্যবস্থাপনা করার জন্য। আপনি যেমন জানেন, তামিলনাড়ু একটি মৌসুমী বৃষ্টিপাত নির্ভর রাজ্য, তাই আমাদের বৃষ্টিপাতের প্রায় 80-85% হয়তো বছরের 50 দিনে হয়, এবং কিছু জায়গায় আরও বেশি। এবং একটি পৃথক ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাও, যা শুধুমাত্র আজকের জনসংখ্যার সাথেই নয়, বরং আগামী 10 বছরের প্রত্যাশিত জনসংখ্যার সাথেও সামঞ্জস্যপূর্ণ। তাহলে আপনি বলছেন যে এই সতর্ক বার্তা জরিপটা থেকেই আসেনি? আপনি অবশ্যই সমস্যাটা সম্পর্কে সচেতন ছিলেন। হ্যাঁ, আমরা সমস্যাটা জানতাম, আমরা এর ব্যাপকতা জানতাম না, এবং এর জন্য আমাদের কোনো মাস্টার প্ল্যান ছিল না। এখন আমরা দুটির জন্যই একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন পেয়েছি, এবং তার মধ্যে একটির খরচ প্রায় 3000 কিছু কোটি এবং অন্যটির প্রায় 1000 কিছু কোটি। মুখ্যমন্ত্রী তার মহানুভবতায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই দুটি ডিপিআরেরই প্রথম পর্যায় অবিলম্বে শুরু করা হবে, যদিও আদর্শ আচরণবিধির কারণে টেন্ডার এখনও দেওয়া হয়নি। এবং দুটিই হবে শহরের কেন্দ্রস্থলে, মন্দিরটিকে অন্তর্ভুক্ত করে, কারণ আপনাকে ভিতর থেকে বাইরের দিকে কাজ শুরু করতে হবে, কারণ ওখানেই ঘনত্ব সবচেয়ে বেশি, ওখানেই সবচেয়ে বেশি পরিমাণে পয় নিষ্কাশন বা বর্জ্য রয়েছে। স্মার্ট সিটি প্রকল্পটি কি এগুলোর কোনোটার দায়িত্ব নেয়? কারণ এখনও সেই অভিযোগগুলো উঠেই আসছে, তাই না? হ্যাঁ, স্মার্ট সিটিটা ছিল সবচেয়ে বড় ধরনের একটা কেলেঙ্কারি। আমি ভারত সরকারকেও দোষ দিচ্ছি না, আমি বলছি এখানকার যে মন্ত্রীরা ছিলেন
স্মার্ট সিটির টাকাটা সব ধরনের অপ্রাসঙ্গিক জঘন্য জিনিসে খরচ করা হয়েছিল, যার মধ্যে একটা বিশেষ উদাহরণও রয়েছে। মন্দিরের চারপাশে একটা একটা পেভার ব্লক, রাস্তা চিত্রাভিথিগুলো যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র হাঁটার জন্য তৈরি করা হয়েছিল, যে ছিল, আমি বলতে পারবো না আমি কতটা বিরক্ত হয়েছিলাম যে কোনো এক জ্ঞানী ঠিক করলেন যে ওটা তুলে ফেলা দরকার এবং কিছু 4 ইঞ্চি বর্গাকার গ্র্যানাইটের কিউব বসানো হবে। এটা চূড়ান্ত বোকামি ছিল। ওরা তলা নদীর বালি তুলে ফেললো, ওরা ওটাকে কংক্রিট করে দিল। এটা ছিল একটা অপরাধমূলক অপচয়। এটা একটা ভালো ফলাফলকে জঘন্যভাবে খারাপ ফলাফলে পরিণত করেছিল। স্মার্ট সিটি আসলে আমাদের জন্য একেবারে কিছুই করেনি। আসলে এর উচ্চাকাঙ্ক্ষা খুবই কম ছিল এবং এর উদ্দেশ্য ছিল বিপদগামী। যেমন পেরিয়ার বাসস্ট্যান্ড, যেটাকে বাইরে স্থানান্তরিত করে মালুথাহুনিতে নিয়ে যাওয়ার কথা ছিল, তারা সেটাকে এমনভাবে পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিল যাতে এর মধ্যে দিয়ে যাওয়া রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং আমরা জঘন্যভাবে খারাপ পরিকল্পনার পরিণাম ভোগ করছি। যে বড় বড় শপিং কমপ্লেক্সগুলো তৈরি করা হয়েছিল সেগুলোর জন্য পরিবেশগত ছাড়পত্র পায়নি। আমরা এটাকে লিজে দিতে পারছি না। হেরিটেজ মার্কেটটা, তাই কি? হ্যাঁ, আমরা এটাকে লিজে দিতে পারছি না। আপনি এমন একজন যিনি পথের পশুদের যত্ন নিয়েছেন এবং আপনি একজন পশুপ্রেমী। স্বাভাবিকভাবেই একটা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাভাবিকভাবেই প্রতিফলিত হয় আমাদের পথ পশুর সংখ্যায় এবং দেশের প্রত্যেকটা শহরে, এমনকি আসলে গ্রামীণ এলাকাগুলো এর সাথে লড়াই করছে। আসলে আমি বলবো পথপশু সমস্যাটা একটা খুব অনন্য সমস্যা। এটা হলো প্রশাসনের ব্যর্থতা এবং কোভিডের 2 বছরের লকডাউনের পরিণতির একরকম সবচেয়ে দৃষ্টান্তমূলক উদাহরণ। আসলে তখনই সমস্যাটা হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল, যখন 2 বছর বাকি, সবাই তালাবন্ধ ছিল এবং কেউ কিছু ছুঁচ্ছিল না। কুকুরের সংখ্যা বিস্ফোরণের মতো বেড়ে গিয়েছিল। আমাদের বিভাগগুলিতে আমরা সংখ্যাগুলো দেখছি এবং এটা স্পষ্ট যে এবিসি দিশেহারা হয়ে পড়েছিল, কারণ কুকুরের সংখ্যার তুলনায় এবিসির হার সম্পূর্ণ বেসামাল হয়ে গেছে। ব্লু ক্রসের মতো সংস্থাগুলোর কাছে সেই পরিসংখ্যানগুলো আছে। যেহেতু আমি একজন পশুপ্রেমী, আমি নিজে উদ্যোগ নিয়ে এটা খুঁজে বের করেছি। তামিলনাড়ুর সমস্যা নয়, মাদুরায়ের সমস্যা নয়, ভারতেরও সমস্যা নয়। সারা বিশ্বে শাসন ব্যবস্থার মডেল ব্যর্থ হচ্ছে, কারণ সরকারগুলো যথেষ্ট বিনিয়োগ করছে না ডেটা প্ল্যাটফর্মের মতো বিষয়ে প্রশাসনকে আরও কার্যকর করার কাজে, কারণ এটা একটা নয় বিক্রিযোগ্য রাজনৈতিক বিষয়। রাজনীতিতে অন্যান্য কাজ করা অনেক বেশি সহজ, আমি ভেবেছিলাম আইটি এবং ডিজিটাল, তাই না? অনেক দিক থেকে সব থেকে বেশি বিক্রিযোগ্য ছিল। এবং না, কিন্তু আপনি কি না, আপনি নন। আপনি কি বিক্রি করছেন? আপনি বিক্রি করছেন যে যদি আপনি সরকারের ডেটা প্ল্যাটফর্ম উন্নত করার জন্য 1000 কোটি টাকা বিনিয়োগ করেন, তবে আরও ভালো শাসন ব্যবস্থা হবে। এর জন্য আপনি ভোট কোথা থেকে পাবেন? গিয়ে বলা অনেক সহজ, আমি আপনাকে এই স্কিমটা দেব, আমি 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 ওই প্রকল্পটা করব, আমি এই রাস্তাটা তৈরি করব, আমি আপনাকে ওই জলটা দেব। সুতরাং এটা সারা বিশ্ব জুড়ে, এটা শুধু আমাদের জন্য অনন্য নয়। আসলে এটা নিয়ে একটা বই লেখার জন্য আমার একটা চুক্তি আছে, কিন্তু মোটামুটিভাবে গণতান্ত্রিক শাসনের মডেলটি ব্যর্থ হচ্ছে, কারণ রাজনৈতিক আলোচনার টানাপোড়েন, সোশ্যাল মিডিয়া এবং তাৎক্ষণিক তৃপ্তির দ্বারা এতটাই আক্রমণাত্মক এবং নিয়ন্ত্রিত হয়ে উঠেছে যে গভীর প্রশাসনিক বিষয়গুলিতে খুব কম কাজ হচ্ছে, ডিজিটালাইজেশন সহ, যা তাল মিলিয়ে চলার আশার একটি মূল উপাদান। যখন আপনি এলেন, এটা একটা বৃহত্তর সমস্যা, তাই না? আমি শুধু বলছি, সেই সমস্যার মধ্যে কুকুরের সমস্যাটা একটা পারফেক্ট স্টর্মের নিখুঁত উদাহরণ। অর্থাৎ যে যখন বাকি সবাই লকডাউনে ছিল, কুকুরদের নির্বীজকরণ করা হচ্ছিল না এবং তাদের জনসংখ্যা বিস্ফোরিত হয়েছিল। লোকেরা কি আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে যখন আপনি প্রচারে যান অথবা জানেন কোনো প্রচার অভিযান অনুসরণ করতে? হ্যাঁ, আমাকে আমি এই অর্থে আলাদা হওয়ার চেষ্টা করেছি যে প্রতি 6 মাস অন্তর আমি একটি রিপোর্ট প্রকাশ করি। কি কি অভিযোগ এসেছে, আমি কি করেছি, কি করা সহজ ছিল, কি করা হয়নি, কি তখনও করা বাকি ছিল, এবং আমার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়ানোর এবং মানুষের সাথে যোগাযোগ করার একটা অভ্যাস ছিল। তাই আমি আমার সেরাটা চেষ্টা করেছি। এটা তখন ছিল যখন আমি বিরোধী এমএলএও ছিলাম। তখন সবচেয়ে বড় পার্থক্য ছিল, যখন আমি বিরোধী এমএলএ ছিলাম, বিভিন্ন কারণে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই কোনো কাউন্সিলর ছিলেন না, কোনো মেয়র ছিলেন না, কোনো কর্পোরেশন কাউন্সিল ছিল না, তাই আমি কর্পোরেশনের কাউন্সিলরদের কাজও করছিলাম। এখন আমরা নির্বাচন করিয়েছি। কিছু দিক থেকে এটা ভালো হয়েছে, কিছু দিক থেকে এটা নতুন সমস্যা তৈরি করেছে, সেটা অন্য দিনের গল্প। তাই আমি রাস্তায় দৈনন্দিন কাজে ততটা জড়িত ছিলাম না, কারণ আমি কাউন্সিলরদের কাজে হস্তক্ষেপ করতে চাইনি। বুঝলেন, এটা আমি বলতে পারি না, আমি ক্ষমতা হস্তান্তর চাই এবং আমি কেন্দ্র থেকে রাজ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চাই।
এবং তারপর আসলে বুঝলেন, কাউন্সিলরদের ভূমিকা বা অধিকার বা কর্তব্য কেড়ে নিয়ে স্বৈরাচারী হয়ে উঠি। কিন্তু যখন ব্যর্থতা একটা নির্দিষ্ট সীমার বাইরে প্রকাশ পেতে শুরু করলো, আমি নিজেই অনেক ঘোরাঘুরি শুরু করলাম এবং আমি চেষ্টা করেছিলাম। আপনি যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বললেন সেই বিষয়ে আপনি অন্যতম সোচ্চার কণ্ঠ। হ্যাঁ, যে কেন্দ্র আমাদের সেই ধরনের সম্পদ দিচ্ছে না যা আমাদের প্রাপ্য। হ্যাঁ। এটা কি এমন কিছু যা একটি নির্বাচনী ইস্যু হয়ে ওঠে? এটা কি মানুষের মানসিকতার মধ্যেও ঢুকে গেছে? হ্যাঁ, আমি মনে করি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রকৃত ঘটনা এবং তার ফলাফলগুলো মানুষের কাছে পৌঁছে দিতে খুব কার্যকর হয়েছেন। ভারত সরকারের তহবিল সীমাবদ্ধ করা বা রাজ্যপালকে দিয়ে আমাদের বিল পাশ করতে না দেওয়া বা এই ধরনের অন্যান্য কাজের ক্ষেত্রে আইন বহির্ভূত বা নীতি বহির্ভূত কার্যকলাপের উদাহরণগুলো কি এবং মানুষের জীবনে তার প্রভাব কি, তাই না? উদাহরণস্বরূপ, সমগ্র শিক্ষা তহবিলে প্রায় ২,৮০০ কোটি টাকা আছে, যা ইতিমধ্যেই ফিনান্স বিল অ্যাপ্রোপ্রিয়েশন বিলে ছিল, যা তামিলনাড়ুকে দেওয়া উচিত ছিল। এবং তারপর তারা একটি অতিরিক্ত বিধিবদ্ধ শর্ত আরোপ করার সিদ্ধান্ত নেয় যা বিলে ছিল না, এই বলে যে আপনাকে এমইপি গ্রহণ করতে হবে এবং ত্রিভাষা সূত্র চালু করতে হবে, না হলে আপনি টাকা পাবেন না। এটা শুধু প্রাকৃতিক ন্যায় বা ন্যায্যতারই স্পষ্ট লঙ্ঘন নয়, আইনেরও লঙ্ঘন। কিন্তু এর জন্য আমরা দমে যাব না। এবং তাই এগুলো এমন বিষয় যেখানে আমি মনে করি আমরা টাকা হারাচ্ছি, কিন্তু মানুষের কাছে এটা আরও স্পষ্ট হয়ে ওঠে যে এখানের নৈতিক বাধ্যবাধকতাটা কি এবং আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের মূল্যবোধকে রক্ষা করার জন্য আমাদের কতটা কঠোর লড়াই করতে হবে। যখন কেউ টাকা ব্যবহার করে অন্য কিছু করার জন্য আমাদের কাছ থেকে জোর করে কিছু আদায় করার চেষ্টা করছে। এই রাজ্যগুলোর মানুষদের জন্য যারা অনেক বেশি অবদান রাখছে এবং শর্ত সাপেক্ষে টাকা পাচ্ছে, তাদের জন্য এক পক্ষে থাকাটা সহজ। কিন্তু আপনি এটা কিভাবে পরিবর্তন করবেন? মানে সেই সমীকরণটা তো সবসময়ই অসম থাকবে, তাই না? হ্যাঁ, আমি মনে করি না যে অসমতা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে। আমি মনে করি সারা বিশ্বের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যাদের বেশি আছে তারা বেশি অবদান রাখে, বা যারা বেশি আয় করে বা বেশি উপার্জন করে, এবং আশা এটাই যে যাদের কম আছে তাদের জন্য বেশি অবদান রেখে পরিস্থিতি আরও সমান হয়ে উঠবে। আমরা অনেক জায়গায় এই আলোচনা করেছি। সুতরাং এটা এমন নয় যে ধনী রাজ্য বা উচ্চ মাথাপিছু আয়ের রাজ্যগুলি বেশি দেয়, সেটাই সমস্যা। ব্যাপারটা হলো ২৫-৩০ বছর ধরে ক্রমাগত আরও বেশি করে দেওয়ার ফলে সম্পন্ন এবং অসম্পন্নদের মধ্যে একটি ক্রমবর্ধমান ব্যবধান তৈরি হয়েছে, এবং তাই মনে হচ্ছে তা কাজ করছে না। আমাদের আরও গভীর পদ্ধতির প্রয়োজন। উদাহরণস্বরূপ, ২৫ বছর আগে তামিলনাড়ু জনসংখ্যার প্রায় ৭.৫-৮% ছিল, জিডিপির প্রায় ৭.৫-৮% ছিল, এবং রাজ্যগুলিতে হস্তান্তরিত করের প্রায় ৭% পেত। এখন আমরা জনসংখ্যার প্রায় ৫.৮%, জিডিপির প্রায় ৯.৫ থেকে ১০%, যার মানে আমরা মোট করের প্রায় ১২-১৩% দিচ্ছি, কারণ করারোপণ প্রগতিশীল, এবং আমরা বিপ্লবের ৪% পাচ্ছি। সুতরাং এই সমস্যাটা কেবল ভুল পথেই যাচ্ছে। আমি পঞ্চদশ অর্থ কমিশনে একটি বাস্তব সমাধান হিসাবে পরামর্শ দিয়েছিলাম যখন আমি ডিএমকের পক্ষ থেকে আবেদনপত্রটি লিখেছিলাম। যখন আমি বিরোধী বিধায়ক ছিলাম, আমি দুটি কথা বলেছিলাম। এক, মধ্যবর্তী লক্ষ্য অর্জনের উপর পরিশোধের অনুপাতকে নির্ভরশীল করুন। এখন পরিশোধের অনুপাত মূলত দরিদ্র হলে লোকেদের বেশি পুরস্কার দেয়। আপনি প্রায় ব্যর্থতাকেই পুরস্কৃত করছেন, এবং একেই আপনারা বলেন পূর্ববর্তী পদক্ষেপ, অর্থাৎ ফলাফলটি ইতিমধ্যে জানা, এবং তারপরে আপনারা তাদের পুরস্কৃত করছেন যারা খারাপ ফল করেছে। পদক্ষেপগুলিকে আরও প্রত্যাশামূলক করুন। উদাহরণস্বরূপ, আমরা জানি এই ধরনের ফলাফলের চালকগুলি কি। যত বেশি সংখ্যক মেয়ে স্কুলে যাবে মোট সংখ্যার শতাংশ হিসেবে, তত বেশি আপনি তাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি দেবেন এবং তাদের উচ্চশিক্ষা স্তর পর্যন্ত স্কুলে ধরে রাখবেন। আপনি বিয়েতে দেরি করান, আপনি উৎপাদনশীলতা বাড়ান, তামিলনাড়ুর মতো পরিস্থিতি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেন, যেখানে ভারতের ফর্মাল ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মরত সমস্ত মহিলাদের মধ্যে ৪২% এমন একটি রাজ্যে কাজ করছেন যার জনসংখ্যা ৬%-এরও কম। তাই আমাদের গড় উৎপাদনশীলতা অনেক বেশি ভালো, কারণ আমাদের কর্মক্ষেত্রে আরও অনেক বেশি মহিলা রয়েছেন। এবং গত বছর আমরা যে বৃদ্ধি দেখেছি তার অনেকটাই ১৬% নমিনাল, ১১.১৯% নোশনাল, ৩ বা ৪টি সেক্টর থেকে এসেছে। উৎপাদিত ইলেকট্রনিক্স, পণ্য ও রপ্তানি, চামড়া ও অচামড়ার জুতো এবং টেক্সটাইল, বিশেষ ধরনের টেক্সটাইল। হ্যাঁ, তিনটে বড়। যেখানে আমরা প্রচুর বৃদ্ধি দেখেছি, সবাই হাজার হাজার মহিলার প্রধান নিয়োগকর্তা, তাই না? তাই তখন আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি বলি, যেসব পদক্ষেপের ভিত্তিতে আপনি আরও টাকা দেন সেগুলি এমন করুন যেমন সব শিশুর কত শতাংশ স্কুলে আছে, কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের কত শতাংশ, প্রতিটি সম্প্রদায়ের, প্রতিটি ধর্মের, প্রতিটি উচ্চ বর্ণ থেকে দলিত পর্যন্ত, এবং এই সব কিছুর কত শতাংশ। কারণ একটি বিশ্ব অর্থনীতিতে
প্রতিযোগিতার ভিতর ভিত্তি হল ওয়েটেড অ্যাভারেজ প্রোডাক্টিভিটি। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতি ঠিক না করেন, আপনি যুদ্ধটা হেরে গেছেন। আপনি পরে তাদের স্কিল ট্রেনিংয়ে আনতে পারবেন না যদি তারা প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ না করে থাকে। এবং আমি বলেছিলাম এটাকে আরও দূরদর্শী করুন, অর্থাৎ এই বছর যদি আপনি ভালো করেন তাহলে পরের বছর আরও টাকা পাবেন। 5 বছর পরে নয়। যদি আপনি খারাপ করে থাকেন তাহলে আপনি গত 5 বছরে যা করেছেন তার উপর ভিত্তি করে পরবর্তী 5 বছরের জন্য টাকা পাবেন, তাই না? সুতরাং ফিনান্স কমিশনের অ্যাপ্রোচে এই ধরনের পরিবর্তনগুলো করা দরকার আমার মতে। তাহলে এখন রাজনীতিতে আসা যাক। হ্যাঁ, আমরা মাদুরাই অঞ্চলে আছি এবং দক্ষিণ তামিলনাড়ু বা পশ্চিম তামিলনাড়ু এডিএমকে সবসময় তার শক্ত ঘাঁটি হিসাবে দেখা হয়। এখন টিটিভি দিনাকরণও সেখানে আছেন এবং দেভার ভোট ওই 1 বছরের যে গোষ্ঠীটি পিএমকে, অন্তত তারা বলে যে প্রধান পিএমকে গোষ্ঠীটি এআইএডিএমকে জোটের সাথে আছে। তাহলে কি সেই বর্ণের পাটিগণিত ডিএমকে পরাজিত করতে চলেছে, অন্তত এই অঞ্চলগুলিতে? আমার মতে জানেন, আমরা সবাই জীবনের পথ আমাদের অভিজ্ঞতা দ্বারা সীমাবদ্ধ এবং গঠিত। আমি 30 বছর দূরে থাকি। আমি সামাজিক ন্যায় বিচার আন্দোলন থেকে এসেছি। চতুর্থ বা পঞ্চম প্রজন্ম আপনি কিভাবে দেখছেন তার উপর নির্ভর করে। এবং আমরা সবসময় ভেবেছি যে বর্ণ রাজনীতি করার ভিত্তি নয়। এটা হয়তো শেষ পর্যন্ত এর পাটিগণিত হয়ে দাঁড়াতে পারে, কিন্তু ঘটনাটা তাই। আমার মতে এই নির্বাচনে আমি মনে করি না যে এটা বর্ণের দ্বারা এতটা নির্ধারিত হবে, কারণ প্রতিটি বর্ণ সমীকরণের সব দিকে বিভক্ত। আমাদের কাছে এখন ওপিএস এবং তার একদল লোক আমাদের শিবিরে আছে। জানেন, টিটিপি অন্য শিবিরে আছেন। পশ্চিমেও আমাদের সেনগোট্টাই আছেন, যিনি টিভিকে সাথে চলে গেছেন। সুতরাং এবং পিএমকেতে আপনি কি বাবা ছেলের বিভাজন দেখেছেন। এডিএমকের কাছে এখন শশীকলাও আছেন, তিনিও একই সম্প্রদায়ের, মুথুথু সম্প্রদায়ের, রামদাসের সাথে জোটে। তাই আমি মনে করি এই নির্বাচনে বর্ণের ভোট কম, সাধারণ, অনুমানযোগ্য, অতীতের চেয়ে। কিন্তু যদি তাত্ত্বিক স্তরেও এই নির্বাচনে জাতগুলো আরও বেশি একাধিক শিবিরে বিভক্ত থাকে। তাহলে এক অর্থে এটা একরকম নিষ্ক্রিয় হয়ে যায়, আপনি তাই বলছেন? হ্যাঁ, আমি শুধু বলছি যে এটা ভবিষ্যৎবাণী করা আরও কঠিন, তাই না? আমরা যা পোল দেখেছি, আমরা দেখেছি যে আপনি কি ফিল্ম দেখেন? আর আপনি কি বিজয়কে দেখেছেন? আর একটা ফিনোমেনন হিসেবে ওনাকে নিয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, না, আমি দুঃখের বিষয়, আমি যে কয়েকটি জিনিস করি না তার মধ্যে একটা হলো ফিল্ম দেখা। মানে আমি দেখতে চাই, কিন্তু আমার সময় নেই, তাই আমি কখনো অতগুলো সিনেমা দেখিনি। তাই আমি বিজয়ের কোনো সিনেমাই কখনো দেখিনি, কিন্তু আমি বুঝি যে উনি একজন বড় স্টার। এবং আমি জানেন তো, আমি কথাটা খুব নিরপেক্ষভাবে বলছি। গণতন্ত্রে যত বেশি সম্ভব মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তাই সেই অর্থে পিরাডিগোনার আন্নাও বলেছিলেন, প্রত্যেক সরকারের জন্য একটি সুস্থ বিরোধী দল থাকা একটি ভালো জিনিস। তাই আপনি যদি সেই ধারণাটি প্রসারিত করেন, যত বেশি লোক সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবে, সামগ্রিকভাবে গণতন্ত্র হিসেবে আমরা তত ভালো থাকব। তখন মানুষ সিদ্ধান্ত নেবে কে কি স্তরের প্রত্যাশা পাবে বা কি বলবো, তাদের উপর আস্থা রাখা হবে। তাই সবাই তাকে একটি নতুন পণ্য হিসেবে দেখছে। ঠিক আছে, সেলিব্রিটির মর্যাদা তো আছেই, হ্যাঁ, স্টার ভ্যালু আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এটাও বলছে যে তারা প্রচলিত রাজনীতিতে একরকম ক্লান্ত। তারা বলে ডিএমকে বা এডিএমকে বছরের বছর ধরে এটা করে আসছে এবং তাই এই নতুন পণ্য। আর তাই আপনি কি আশা করেন যে তিনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যিনি একজন ভোট কাটার হয়ে উঠবেন? এবং তাই মার্জিন, যা অন্যথায় ঐতিহ্যগতভাবে কম, তাই না, তামিলনাড়ুতে 3 থেকে 5% বা তার কাছাকাছি। হ্যাঁ, আমি জানি না, প্রত্যেকটি নির্বাচন একটি আলাদা নির্বাচন। আপনি ধরুন, আবার আমাকে দিয়ে শুরু করুন। আমি আমার প্রথম নির্বাচন প্রায় 4.5% জিতেছিলাম। আমি আমার দ্বিতীয়টি 23%-এরও বেশি ব্যবধানে জিতেছিলাম। যদি আপনি রাজ্যব্যাপী ফলাফল দেখেন, 16 সালের প্রথম নির্বাচন, মানে যেটাতে আমি দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, আমরা রাজ্যব্যাপী জনপ্রিয় ভোটে প্রায় 1% হেরেছিলাম। গত নির্বাচনে আমরা প্রায় 5.5% জিতেছিলাম। তাই এটা নির্ভর করে, আপনি যদি সংসদের নির্বাচন দেখেন, পরিস্থিতিটা অনেক আলাদা। 19 সালের সংসদ নির্বাচনে আমাদের জোট 22%-এরও বেশি ব্যবধানে জিতেছিল। সম্মিলিত 2000। সংসদ আবার একটা খুব আলাদা গল্প হয়ে যায়। হ্যাঁ, তাই আমি কিন্তু 2021 আর 2026 আপনি কি মিল আর অমিল দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের জোট মূলত অক্ষত আছে এবং এডিএমকে জোটে কিছুটা ফাটল ধরেছে এবং ভেঙে গেছে, এবং এডিএমকেতে থাকা অনেক লোকই 21 সালে বেরিয়ে এসেছে। অন্যভাবে 21 বলতে গেলে 21 সাল পর্যন্ত আমরা মূলত বিরোধী হিসাবেই কাজ করতে পারতাম,
কারণ আমরা 10 বছর ধরে বিরোধী দলে ছিলাম, তাই আমরা অন্যদের সমালোচনা করতে পারতাম এবং বলতে পারতাম যে আমরা কি করতে চলেছি। 26 সালে আমাদের ক্ষমতায় থাকার 5 বছর হয়ে যাবে, তাই আমাদের প্রচার করতে হবে, যেমনটা মুখ্যমন্ত্রী বলেন। এই নির্বাচনের জন্য আমাদের প্রধান রাজনৈতিক কৌশল হলো আমরা 5 বছরে কি করেছি এবং তার উপর ভিত্তি করে আপনারা ঠিক করুন আমরা একটা ভালো সরকার কিনা এবং আমাদের আবার নির্বাচিত করা উচিত কিনা। এটা সেই পুরনো, জানেন তো। এতগুলো দলকে একসাথে নিয়ে আসা দেখে মনে হচ্ছে যে আপনারা কোনো ঝুঁকি নিতে চান না, আপনারা একটা ইন্স্যুরেন্স পলিসি করছেন। ওসব গৌণ। এবং এই বিপুল জনকল্যাণমূলক খরচ যা আপনারা করেছেন, হ্যাঁ, এটা শুধু জনকল্যাণমূলক খরচ নয়। আমি বলছি আমরা সব রকমভাবে যে প্রকল্পগুলো করেছি তার মধ্যে কিছু হলো জনকল্যাণমূলক খরচ, কিছুটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা উচ্চশিক্ষায় মেয়েদের উপস্থিতি বাড়িয়েছি, বিশেষ করে তাদের যারা সুবিধাবঞ্চিত পরিবার এবং সরকারি স্কুল থেকে আসে। আমরা সামগ্রিকভাবে, জানেন তো, স্কুলে বাচ্চাদের উপস্থিতি বাড়িয়েছি। আমরা স্টার্টআপ ইকোসিস্টেমে দলিতদের অংশগ্রহণ উন্নত করেছি, একটা দলিত স্টার্টআপ ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে। সুতরাং আমরা সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তি এবং উদ্যোগ থেকে শিক্ষা, জীবনযাত্রার মান ও সহায়ক প্রকল্প পর্যন্ত প্রতিটি স্তরে সার্বজনীন সুযোগ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়িত করেছি। আমি যে উদাহরণগুলো দিই তার মধ্যে একটা হলো 2021 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন তামিলনাড়ুতে প্রায় 2000-এরও বেশি রেজিস্টার্ড ডিপিআই আইআইটি স্টার্টআপ ছিল। এখন 13,000-এরও বেশি আছে এবং সেগুলোর অর্ধেকেরও বেশি নেতৃত্বে রয়েছেন মহিলারা, যা উৎপাদনের ক্ষেত্রে এই 42% মহিলার সাথে মিলে যায়। কিন্তু আপনারা মোগলির উরিমাইথগাইয়ের ওপর অনেকটাই নির্ভর করছেন যে অনুদানটা আপনারা দিচ্ছেন। আমি ঠিক নিশ্চিত নই যে এটা একটা খয়রাতি। উরিমাইঠকাই শব্দটা এটাই বোঝায় যে আমরা এটা তাদের অবদানের স্বীকৃতি হিসেবে দিই, কিন্তু আমার মনে হয় না যে এটা শুধু কোনো একটা জিনিস। আমার মনে হয় আমরা আমরা মুখ্যমন্ত্রী যেমনটা বলেন, আমি আবারও বলছি, আমরা আমাদের সাধ্যমতো সেরা উপায়ে সরকার চালিয়েছি, আমাদের কাছে অসাধারণ ভালো ডেটা রেখে, যা আগের কোনো সরকারের কাছে কখনো ছিল না। খুব ভেবেচিন্তে প্রকল্পগুলোর পরিকল্পনা ও রূপায়ণ করে আমাদের ঘোষিত লক্ষ্য, যেমন সমানাধিকার, সার্বজনীন সুযোগ এবং সামাজিক ন্যায়বিচার অর্জন করতে এবং অনুপাতের উন্নতি ঘটাতে, যেমন কলেজে মেয়েদের ভর্তির হার, বা আপনি জানেন দরিদ্র পরিবারদের পুষ্টি বা বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়া, শহরে মহিলাদের আপনি জানেন তুলনামূলকভাবে কম খরচে বা বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়ে শ্রম বাজারের উন্নতি ঘটানো। আপনি জানেন শহরগুলো, যেমনটা আপনি জানেন, মূলত দক্ষ শ্রমের বাজার। এটাই একটা শহরের সবচেয়ে বড় সম্পদ। তাই এতদিন পর্যন্ত যদি তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যাওয়ার ক্ষমতা না থাকতো তাহলে সেটা তাদের বিকল্পগুলোকে বাধা দিত। এখন আপনি শহরের যে কোনো জায়গায় বিনামূল্যে যাতায়াত করতে পারেন। তো আপনি ইলেকট্রনিক্স টেক্সটাইলসের কথা বললেন। চামড়া ট্যানিং শিল্প খুব ভালো করছে, কিন্তু একটা বিশাল আইটি ক্ষেত্র আছে যার দায়িত্বে অবশ্যই আপনি আছেন, আইটি এবং ডিজিটাল সার্ভিসেস। আপনি চাকরিগুলোকে কিভাবে সুরক্ষিত করবেন? এই সমস্ত যুবক যুবতীদের নিয়ে আপনি কি করবেন? মানে যখন আমরা কথা বলি তখন কি আমাদের সেখানে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, তামিলনাড়ু এটা অবশ্যই সারা বিশ্বে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তামিলনাড়ু এই অর্থে কিছুটা স্বতন্ত্র সরকার যে অন্যান্য রাজ্যের মতো এখানকার আইটি বিভাগটা বেশিরভাগ লোক যা কল্পনা করে তা নয়। অন্যান্য বেশিরভাগ রাজ্যে, দক্ষিণের রাজ্যগুলি সহ, আইটির মধ্যে প্রচারমূলক আইটি, বৃহত্তর প্রযুক্তি অন্তর্ভুক্ত। কর্ণাটকে একে বলা হয় বায়োটেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অনেক ক্ষেত্রে একে বলা হয় ইনফরমেশন কমিউনিকেশন ইলেকট্রনিক্স। কিন্তু তামিলনাড়ুতে যে কোনো ঐতিহাসিক কারণেই হোক প্রায় 100% প্রচারমূলক কার্যকলাপ এবং কর্মসংস্থান তৈরির এজেন্ডা শিল্প দপ্তরের অধীনে রাখা হয়েছে, আইটি সেক্টর সহ, যা চালায় জানেন যদিও সেই দপ্তর যদিও এলকট টাইডাল পার্ক শুরু করেছিল। প্রচলিত ধারণা যাই হোক না কেন, ওই সব কিছুই আমার দপ্তরে নেই। তাই জানেন, আমি নিজে একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার, একজন এমআইটি গ্র্যাজুয়েট, এমন একজন যে টেক এবং সম্পর্কিত শিল্পে 30 বছর কাজ করেছে, সেই হিসেবে বিষয়টা দেখছি। আর আমি উদ্ভাবনী এবং চিন্তাশীল হওয়ার চেষ্টা করছি। প্রকৃত প্রচার এবং কর্মসংস্থানের ব্যবস্থাপনা, এই সমস্ত জিনিস মূলত একটি ভিন্ন দপ্তরের অধীনে, তাই আমি সে বিষয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না। হ্যাঁ, কিন্তু সেটা যে কোনো সরকারের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ কর্মসংস্থানই সবচেয়ে বড় সমস্যা, বৃহত্তম। হ্যাঁ, আমার মনে হয় সংখ্যাগুলো বেশ ভালো, কারণ আমাদের বিকাশের গল্পের সাথে আমাদের কর্মসংস্থানের সংখ্যাও মিলে গেছে। কিন্তু আবার আমার যা ধারণা, এবং এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি যে ডেটা জানি তার উপর ভিত্তি করে আমার মনে হয় কর্মসংস্থানের সিংহভাগ এমএসএমই সেক্টরে তৈরি হয় এবং বিদ্যমান রয়েছে। আমি জানি না আপনি
আপনি কোনো গবেষণা করেছেন কিনা, কিন্তু আমি এটা করেছিলাম। যখন আমি বিরোধী বিধায়ক ছিলাম, আমি এখন ততটা খোঁজ রাখতে পারিনি, কারণ মন্ত্রী হিসাবে আমি আমার নিজের দপ্তরের দিকেই বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু যখন আমি বিরোধী বিধায়ক ছিলাম, আমি অনেকবার উল্লেখ করেছি যে এমএসএমই সেক্টরে একটি চাকরি তৈরি করতে মোটামুটি 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার বিনিয়োগ লাগে, এবং সেই সময় ওই বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনগুলিতে প্রায় 30 লক্ষ 35 লক্ষ টাকার বিনিয়োগ লাগছিল, যার বেশিরভাগটাই রাজ্য ভর্তুকি দিত ওই ধরনের বড় শিল্পগুলিতে একটি চাকরি তৈরি করতে। সুতরাং কর্মসংস্থান আমার মনে হয় কোনো একটি ক্ষেত্র বা একটি দপ্তরের বিষয় নয়। যদি এমন কোনো একটি জায়গা থাকে যেখানে কর্মসংস্থান একটি বড় পরিবর্তন আনতে চলেছে, তবে সেটি হলো প্রথমে এমএসএমই। এই বড় প্রকল্পগুলি সাধারণত কোম্পানি যত বড় হয় তত বেশি এটি স্বয়ংক্রিয় এবং ক্যাপেক্স চালিত হয়, বড় প্রযুক্তিগত মেশিন এবং বিনিয়োগের দ্বারা। এই যুবকদের অনেকেই অবশ্যই অনেক চাকরি আশা করি তৈরি হবে মাদুরাইয়ের মতো শহরে, টায়ার 2 শহরে। হ্যাঁ, যুবকরা মনে করে যে তাদের যে ধরনের যোগ্যতা আছে সেই অনুযায়ী তারা এখানে যথেষ্ট চাকরির সুযোগ পায় না, হ্যাঁ, 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 হ্যাঁ। আর ওরা যখন বাইরে যায় ওরা বেশ শক্তিশালী। আমি বলবো আমরা করেছি, আমরা আরও বেশি বিকেন্দ্রীভূত বৃদ্ধি করেছি, অন্যান্য যে কোনো সরকারের চেয়ে বেশি, তাই না? আমরা এটা নিশ্চিত করেছি যে বিনিয়োগ যেন সব জায়গায় আসে। হ্যাঁ, আর আইটির মধ্যে এখনও একটা অবশেষ আছে, যদিও অ্যালকট টাইডাল পার্ক শুরু করেছিল এবং সেগুলোকে শিল্পক্ষেত্রে স্থানান্তরিত করা হয়েছিল। অ্যালকটের নিজস্ব এসিজেটগুলো এখনও অ্যালকটের কাছেই রয়ে গেছে। সুতরাং আমার বিভাগে কিছু আইটি পার্ক আছে, সেখানে আমি বলবো আমরা কোয়েম্বাটুর, মাদুরাই, সালেম, তিরুনেলভেলিতে থাকা অ্যালকট আইটি পার্কগুলির ওপর খুব বেশি মনোযোগ দিয়েছি। আর আমি মাদুরাই সম্পর্কে সবচেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারি, কারণ ওটা আমার নির্বাচনী এলাকা এবং আমার জেলাও। এখানে আমরা অ্যালকট এসিজেডে অনেক নতুন কোম্পানি এনেছি এবং আমরা এমন সব উপায় উদ্ভাবন শুরু করেছি যা আগে আগে করা হয়নি। উদাহরণস্বরূপ, অন্যতম বড় নিয়োগকর্তা হল পিনাকোল ইনফোটেক, যারা 2 বছরে 0 থেকে প্রায় 1500-1600 কর্মচারীতে পৌঁছেছে। এখন যারা সম্প্রসারণ করতে চায়, আমরা তাদের আরও প্রায় 1000 জনের জন্য জমি দিয়েছি। আমরা অন্যান্য কোম্পানির দ্বারা নেওয়া অব্যবহৃত জমিও পুনরুদ্ধার করেছি। উদাহরণস্বরূপ, হানিওয়েলের কাছ থেকে নিয়ে HCLকে দেওয়া হয়েছে। ওরা ওই জমি ব্যবহার করে 8000 থেকে 10,000 কর্মী পর্যন্ত বাড়াতে চলেছে। আর পিনাকল ইনফোটেকের সবচেয়ে বড় উদ্বেগ ছিল যে তাদের যে বিশাল মহিলা কর্মী বাহিনী আছে, তাদের কর্মী বাহিনীর জন্য ক্যাচমেন্ট এলাকা হলো মাদুরাইয়ের আশেপাশে প্রায় 60-80 কিলোমিটার। আর তাই তারা অনুভব করেছিল যে প্রতিদিন আসা যাওয়া করাটা একটু সমস্যার। তাই তারা একটি হোস্টেল চেয়েছিল আমাদের আইটি সংস্থাগুলির জন্য এই এলাকায়। এই প্রথমবার রাজ্য এটা করেছে, যেখানে আমরা আমাদের এসিজেডের কিছু জমিকে নোটিফাই করেছি এবং আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি। মুখ্যমন্ত্রী এখানে ছিলেন। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি পিনাকল ইনফোটেকের পরিচালিত হস্টেলের জন্য নোটিফাইড এসিজেড জমিতে, এসিজেড এবং আইটিতে কাজ করা লোকেদের জন্য। তাই আপনাকে উদ্ভাবন চালিয়ে যেতে হবে। আমি যখন অর্থমন্ত্রী ছিলাম, হ্যাঁ, উদাহরণস্বরূপ আমরা তামিলনাড়ু ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ম্যানেজমেন্ট কর্পোরেশনের অধীনে আমরা অর্থায়ন করেছি টলি হোস্টেলগুলিতে, এবং আমরা সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নির্মিত বড় মহিলাদের হোস্টেলগুলিতে অর্থায়ন করেছি টাটাদের জন্য, ইলেকট্রনিক শিল্পের জন্য, ফক্সকনের জন্য। সেগুলির সবগুলিতে আমরা ওই সংস্থা থেকে অর্থায়ন করেছি। তাই আমরা উদ্ভাবন চালিয়ে যাচ্ছি আরও কাজ একটি বিকেন্দ্রীভূত পদ্ধতিতে নিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করতে, কারণ আমরা এর সবটা চেন্নাই বা উত্তরের জেলাগুলিতে চাই না। এবং যদিও আমরা নিখুঁতের থেকে কম, হ্যাঁ, আমি বলবো আমরা যে কোনো সরকারের চেয়ে অনেক ভালো, এবং গত 5 বছরে আমাদের অনেক ভালোভাবে বণ্টিত ফলাফল হয়েছে। এই অনেক ক্ষেত্রে আমি বলছি হয়তো কাজের পিরামিডের ধরা যাক নিচের দিকে, এখন আপনি দেখবেন অন্য রাজ্য থেকে লোক আসছে এবং তার ফলে এক ধরনের অসন্তোষ তৈরি হতে শুরু করেছে, তাই না? নিশ্চিতভাবে আপনাদের শিল্পাঞ্চলে ইলেকট্রনিক সিটি এবং অন্যত্র। আসলে আমারও মনে হয় এটা কি এমন কিছু যা নিয়ে আমাদের একটা নীতি হিসেবে ভাবা দরকার? আচ্ছা, যখন আমরা বিরোধী ছিলাম সেই সময় থেকে, বিশেষ করে কোভিডের কারণে, এটা প্রথমবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে অন্যান্য রাজ্য থেকে কত লোক এখানে অস্থায়ীভাবে কাজ করছিল। তাই আমাদের সরকারের প্রথম দিনগুলো থেকেই আমরা নিজেদের তরফ থেকে উদ্যোগ নিয়ে সহায়ক ব্যবস্থা এবং পরিকাঠামো তৈরি করেছি, যাতে এখানে তাদের ভালোভাবে দেখাশোনা করা হয়, স্বাস্থ্যগতভাবে, পুষ্টির দিক থেকে তাদের ছেলেমেয়েরা এখানে স্কুলে যেতে পারে যদি তারা তাদের সন্তানদের এখানে নিয়ে আসতে চায়। আমি বলবো আমরা কল্যাণের জন্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি করেছি। এখানে মহারাষ্ট্রের মতো পরিস্থিতি হবে না তো? হ্যাঁ, না, দাঁড়ান, না, আমি শুধু সরকারের কথা বলছি। সাংস্কৃতিকভাবে আমি বলছি, তামিলনাড়ুর সবচেয়ে বড় সুবিধা হলো আমরা হাজার হাজার বছর ধরে এক সমুদ্রচারী জাতি।
আমাদের সবসময়ই একটি বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি ছিল। কিলারিতে, যেটা এখান থেকে এই রাস্তা ধরে খুব দূরে নয়, খনন কার্যে রোমান মুদ্রা পাওয়া গেছে, যেগুলো 200 খ্রিস্টপূর্বাব্দের। আমরা এত দূরে ব্যবসা করতাম। এখন আপনি তামিল ব্রাহ্মীলিপির কথা শুনেছেন, হ্যাঁ, মিশরীয় পিরামিডগুলিতে। তাই আমাদের মানসিকতা সবসময় ছিল আদুমুরে ইয়াবরুম কলির, যারা এখানে একটা ভালো জীবন গড়তে আসে, যারা এখানে সাহায্য করতে আসে, জানেন, আমাদের আমাদের অর্থনীতিকে। সেটা সত্যি। এবং ছাত্রছাত্রীরাও তামিলনাড়ু অনেক ছাত্রছাত্রীকে আকর্ষণ করে। আপনি যদি স্টুডেন্ট লোনের ডেটা দেখেন, সমস্ত কলেজ স্টুডেন্ট লোনের প্রায় 40-45% তামিলনাড়ু থেকে দেওয়া হয়েছিল। আংশিকভাবে এর কারণ হলো আমাদের এখানে সচ্ছল মানুষ আছে, ভর্তির হার বেশি, এবং সচ্ছল জায়গায় ব্যাংকগুলো ভালো ক্রেডিট দেয়। আংশিকভাবে এর কারণ হলো অনেক রাজ্যের বাইরের ছাত্রছাত্রী এখানকার বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসে। SRM, VIT, শিবনাদার, অনেক, জানেন তো, বেসরকারি এবং সরকারি IIT, NIT। তাই আমাদের একটা খুব বিশ্বজনীন মানসিকতা আছে, আমাদের একটা খুব কসমোপলিটান মানসিকতা আছে। এবং তবুও আমাদের এবং আমরা না, এবং মাঝে মাঝেই কেউ এখানে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করে, এবং আমরা চেষ্টা করি, জানেন তো, এটাকে গোড়া থেকেই উপড়ে ফেলতে। আপনার মনে থাকতে পারে যখন তারা একটা তথাকথিত বিহারি সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল, একবার যখন নীতিশ কুমার নিজে এসেছিলেন এবং আমরা একসঙ্গে সেটাকে নিভিয়ে দিয়েছিলাম। সম্প্রতি চেন্নাই একটা বড় সমস্যা হয়েছিল, বা কোনো পরিবার খুন হয়ে গেছিল, বিহারি শ্রমিকরা, এবং পরে জানা গেল যে খুনিরাও বিহারি ছিল। তাই তাদের মধ্যে কোনো সমস্যা ছিল। এটা একটা খারাপ সমস্যা ছিল, কিন্তু এটা অপরাধ ছিল। কিন্তু আমি বলছি, এখানে আসলে অন্য রাজ্যবিরোধী কোনো প্রবণতা নেই। বিদ্বেষ। হ্যাঁ, শ্রমিকরা, এটা আমাদের রক্তে নেই। আমরা অতিথিপরায়ণ মানুষ, আমরা সর্বোচ্চ, আমার ধারণায় মাথাপিছু। আমরা সম্ভবত সারা বিশ্বের সর্বোচ্চ প্রবাসী। তামিল প্রবাসীরা আংশিকভাবে, কারণ আমরা শিক্ষার সুযোগ পেয়েছিলাম, আংশিকভাবে ওয়েস্ট ইন্ডিজের মতো ঐতিহাসিক কারণে। হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়া, জানেন তো, অনেক জায়গা যেখানে তামিল জনসংখ্যা আছে, বা মরিশাস, মালদ্বীপ, সেশেলস। তাই আমি যে প্রথমবার ভোটদাতাদের সাথে কথা বলছিলাম, এবং আসলে তাদের অনেক অধ্যাপকও, তারা বললেন হিন্দির রাজনীতির কারণে আমরা ভাষাটা শেখা থেকে বঞ্চিত হয়েছি, এবং যখন আমরা বাইরে যাই তখন জীবনযাপনের দক্ষতা হিসাবে আমাদের। আপনি হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন বলতে গেলে, কিন্তু হ্যাঁ, আমি ওই যুক্তিটা মানছি না, তাই না? না, আমরা কাউকে তারা যা শিখতে চায় তা শিখতে কখনো বাধা দিইনি। এটা বোকামের সীমা ছাড়িয়ে গেছে, তাই না? আপনার কোনো ধারণাই নেই। আপনি এমন একটা স্কুল ব্যবস্থার মধ্যে দিয়ে গেছেন যেখানে আপনার 5টা বিষয় ছিল, তার মধ্যে 2টো ছিল ভাষা, তামিল আর ইংরেজি। আমি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছি, আর এখন ভারত সরকার বলছে আমাকে এটাকে 6টা বিষয় করতে হবে। আমি বলি, আমার কাছে এমন কোনো তথ্য নেই যা থেকে বলা যায় কেন এটা শিক্ষাকে আরও ভালো করে তুলবে। আমার কাছে এর জন্য শিক্ষক নেই, এবং এটা নতুন কিছু নয়। 1980 দশকে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী দ্বিতীয় এমইপিকে বিল হিসেবে আনার চেষ্টা করেছিলেন, সেই বিলে বলা আছে যে প্রথম এমইপিতে বলা হয়েছিল আমাদের একটা ত্রিভাষা সূত্র থাকা উচিত, যে সমস্ত অহিন্দি রাজ্যগুলিকে একটি তৃতীয় ভাষাকে উৎসাহিত করা উচিত, বিশেষত এটি দ্রাবিড় ভাষা। সমস্ত হিন্দি রাজ্যগুলিকে হিন্দি ভাষাকে উৎসাহিত করা উচিত, হিন্দি রাজ্যগুলিকে একটি তৃতীয় ভাষাকে উৎসাহিত করা উচিত, বিশেষত দ্রাবিড়। এটা বাস্তবসম্মত বা সম্ভব নয়, কারণ ইউপি, বিহার এবং রাজস্থানে কোনো দ্রাবিড় ভাষার শিক্ষক নেই, এবং তামিলনাড়ু ও কেরালায় এবং অন্য যেখানেই হোক যথেষ্ট হিন্দি শিক্ষক নেই। ঠিক? আমি বলছি যে না ভেবে চিনতে পলিসি কপচানো শুরু করা সহজ। আমি কাজ চালানোর মতো কয়েকটি ভাষায় কথা বলতে ও কয়েকটি পড়তে পারি, আমার বাচ্চারা পারে। আমরা সবাই যেখানেই সম্ভব হয়েছে একটি দ্বিভাষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছি। আমাকে প্রায় 10ম শ্রেণী পর্যন্ত CBSE-তে পড়তে হয়েছিল, তাই আমি প্রায় 8ম শ্রেণী পর্যন্ত 3টি ভাষা নিয়ে পড়েছি। আমার বাচ্চারা শুধু 2টি ভাষা নিয়ে পড়েছে, যদিও তারা আন্তর্জাতিক বোর্ডে পড়াশোনা করে। তাই আমি বলছি যে আমরা কোনো শূন্যস্থানে বাস করি না, আমরা ডেটা এবং, জানেন, ফলাফলের জগতে বাস করি। এমন কোনো ইতিহাস নেই যে অল্প বয়স থেকে বাধ্যতামূলক ত্রিভাষা শিক্ষা কোনো দারুণ শিক্ষাগত ফলাফল দেয়। এটা ভারতে অবশ্যই সত্যি নয়। ইউপি বা বিহার বা রাজস্থান বা মধ্যপ্রদেশ বা গোয়া বা গুজরাটে গড় শিক্ষাগত ফলাফল কি? আপনি আমাকে কেন বলছেন যে আমাকে 3টি ভাষা জোর করে চাপাতে হবে? কোথাও না। দ্য দক্ষিণ প্রচার হিন্দি প্রচার সভার সদর দপ্তর হল চেন্নাই, এবং একমাত্র রাজ্য যেখানে এর 2টি দপ্তর আছে সেটি হল তামিলনাড়ু। এটি তার সাধ্যমতো সমস্ত শক্তি এবং ভারত সরকারের দেওয়ার সমস্ত টাকা দিয়ে হিন্দির প্রচার করে। আমি পরীক্ষা দিয়েছি,
প্রাথমিক, মধ্যমা আর এইসব, যখন আমি ছোট ছিলাম। কারণ আমি একজন সিবিএসসি ছাত্র ছিলাম, আর আমাকে এটা করতে বাধ্য করা হয়েছিল। এখন যে কেউ এটা করতে চায়, আমরা কখনো বলিনি পড়াশোনা করো না। আসলে আমি আপনাকে একটা সঠিক উদাহরণ দেব। দিল্লির একটা ম্যাগাজিনের একজন রিপোর্টারকে বলা হয়েছিল এসে আমার ইন্টারভিউ নিতে, এবং তিনি আমাকে বলেছিলেন, স্যার, আপনার জন্য আমার কাছে একটা দুঃসংবাদ আছে। আমি বললাম, সেটা কি? তিনি বললেন, রাজ্যের সর্বত্র প্রচুর হিন্দি বলা হচ্ছে। তাই আমি বললাম, সেটা খারাপ কেন? আপনি কি আমাকে বলছেন যে এটা কোনো রোগের বিস্তারের মতো বা অন্য কিছু? আমি বলছি যে আমি বাচ্চাদের হিন্দি শিখতে বাধ্য করব না। অতিরিক্তভাবে সেই দক্ষতার সুবিধাটুকু আমার স্কুল শিক্ষা মডেল পরিবর্তন করতে, স্কুলের সময় বাড়াতে বা অন্যান্য বিষয় কমাতে, সঠিক শিক্ষক খুঁজে বের করতে, তাদের প্রশিক্ষণ দিতে, ইত্যাদি ইত্যাদি করতে করতে যে অসংখ্য জটিলতা তৈরি হবে, তার যোগ্য নয়। আমি চাই আমার বাচ্চারা যে চাকরির সুযোগের জন্য প্রতিযোগিতা করুক, সেটা হয় তামিলনাড়ু বা গোটা বিশ্ব, উত্তরপ্রদেশ নয়। তাই না? তাই আমি বাচ্চাদের জোর করে হিন্দি শেখানোর মধ্যে কোনো সুবিধা দেখি না। আপনি যদি বলেন যে বাজার এটা নির্ধারণ করেছে যে হিন্দির ব্যাপক ব্যবহার হচ্ছে, তাহলে তাই হোক। সেটা নেতিবাচক কেন? আমি আমি হিন্দি বিরোধী নই। আমি শুধুমাত্র আপনাদের দ্বারা, যারা অনেক কম সাফল্য পেয়েছেন, শিক্ষাগত মডেল তর্ক সাপেক্ষে সবচেয়ে সফল রাজ্যের ওপর চাপিয়ে দেওয়ার বিরোধী। ব্যাস, এটুকুই, তাই না? দেখুন, আমরা এই মন্দিরটাকে প্রদক্ষিণ করে চলেছি, হ্যাঁ হ্যাঁ। এবং তবুও নির্দিষ্ট কিছু আপনাদের নেতাদের, ডিএমকে নেতাদের মন্তব্য উত্তর ভারতের অনেক অংশে হয়তো এমনভাবে দেখা হয়েছে যে তারা খুবই হিন্দু বিরোধী। সেই প্রচার আপনারা কি ব্যর্থ হয়েছেন একরকমভাবে? শুনুন শুনুন, চলুন এটা একটু দেখা যাক। এটা দেখুন। হ্যাঁ, আমি অনেকবার বলেছি, আমি আবার বলবো। আমি যতদূর বলতে পারি, তামিলনাড়ু সম্ভবত ভারতের সবচেয়ে প্রকাশ্যে হিন্দু রীতিনীতি অনুসরণকারী রাজ্য। সেটা সম্ভবত সত্যি। প্রত্যেক রাজ্যে মন্দির, এবং এবং হ্যাঁ, এবং রাজাদের মন্দিরগুলি, যেগুলি সবচেয়ে বড় এবং সাংস্কৃতিকভাবে বিখ্যাত মন্দির, সেগুলি সবই সরকার দ্বারা পরিচালিত হয়, যাতে সমানাধিকার প্রবেশ নিশ্চিত করা যায়। আপনি যদি পুরী বা হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড বা অন্যান্য স্থানের বিখ্যাত মন্দিরগুলিতে যেতে এবং প্রবেশ করার চেষ্টা করে থাকেন, তবে আপনি লক্ষ্য করে থাকবেন যে পুরোহিতরা যারা মন্দিরগুলি চালান, তারাই তাদের নিয়মকানুন স্থির করেন। উদাহরণস্বরূপ, আপনার হয়তো মনে থাকবে যে ভারতের রাষ্ট্রপতি থিরুরামনাথ কোবিন্দকে তার সম্প্রদায়ের কারণে একটি মন্দির থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তামিলনাড়ুতে সেটা কখনো হতে পারে না, তাই না? সুতরাং একভাবে আন্দোলনের প্রধান সাফল্য ছিল মন্দিরগুলিতে প্রবেশের সুযোগকে, এবং ১৯২০-র দশক থেকে চলে আসা শৈব ও বৈষ্ণব রীতিনীতির দৈনন্দিন অনুসরণকে গণতান্ত্রিক করা। সুতরাং এই জলাশয়ে সম্ভবত ৭টা মন্দির আছে, তাই না? এটা শুধু শুধু গরমকালের জন্য। না না, এটা গরমকালের জন্য, যাতে দেবী আসতে পারেন। এই জলাশয়টা যে প্রধান মন্দিরের অংশ, সেটা হলো ওইটা যেখানে আমরা আগে গিয়েছিলাম। কিন্তু আপনি এখানে 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 মন্দির আছে শুধু এইদিকেই ৩টে মন্দির আছে, ঠিক? সুতরাং আমি বলছি, এই মন্দিরগুলোর প্রত্যেকটা ব্যস্ত থাকে, এবং এর সবচেয়ে ভালো দিকটা হলো এটা সবচেয়ে সম্প্রীতিপূর্ণ রাজ্য। এই সমস্ত হিন্দু রীতিনীতি পালন, এই সমস্ত হিন্দু অনুগামী, হিন্দু দেবদেবী ও বিশ্বাসের এই সমস্ত দৃশ্যমান লক্ষণ থাকা সত্ত্বেও থিরুপ্পারাঙ্কুন্দ্রামে অসন্তোষ উস্কে দেওয়ার প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। এমনটাই বলছেন থিরুপ্পারাঙ্কুন্দ্রামের এমএলএ, এডিএমকের এমএলএ থিরুরাজন চেল্লাপ্পা। আমরা দুজনেই উল্লেখযোগ্যভাবে একই কথা বলেছি। এটা আমাদের জন্য কোনো সমস্যাই নয়। আমরা জানি কিভাবে একে অপরের সাথে পুরোপুরি মিলেমিশে থাকতে হয়, তাই না? তাই আমার নির্বাচনী এলাকায় মীনাক্ষী আম্মান মন্দিরও আছে, এবং আরও অনেক মন্দির আছে, যেগুলির মূল মন্দির হল মীনাক্ষী আম্মান। আর এখানকার সবচেয়ে পুরনো মসজিদও আছে, দিল্লি সুলতানি সময়কার, যেটা হলো কাজিমা স্ট্রিটের বড় মসজিদ। তাই আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। যখন তামিল উৎসব হয়, মানে হিন্দু উৎসব, ওরা অংশ নেয়। রমজান মাসে যে ইফতার অনুষ্ঠান হয়, আমি আমি প্রতি বছর আয়োজন করি, কিন্তু সেগুলির প্রতিটিতে আমরা একে বলি সামাথুভা নম্বু নিগালচি, এবং আমাদের একজন খ্রিস্টান যাজক, একজন হিন্দু পুরোহিত থাকেন, এবং ইমামরা আর সাধারণ মানুষরা তাদের রোজা ভাঙেন, এবং আমরা সবাই একসাথে খাই। আমরা চাই এটা চলতে থাকুক। মুখ্যমন্ত্রীকে এই বিশেষ নির্বাচনকে এভাবে তুলে ধরেছেন যে এটা দিল্লি বনাম বা কেন্দ্র বনাম তামিলনাড়ু, যেখানে তারা বলবে আমরা জাতীয়তাবাদী এবং আপনারা একটি অত্যন্ত আঞ্চলিক শক্তি। হ্যাঁ, শুনুন, আমার মনে হয় ২০০৪ সাল থেকে যারা দিল্লির এই সরকারকে পর্যবেক্ষণ করছেন,
তাদের জন্য এটা বিতর্কের ঊর্ধ্বে যে তারা ক্রমবর্ধমানভাবে তাদের অর্থের শক্তি অর্থাৎ করদাতাদের অর্থের শক্তি এবং সংবিধানের তোয়াক্কা না করে আপাতভাবে আইন প্রণয়ন করার এবং রাতারাতি জিনিস নিয়ে আসার ক্ষমতা ব্যবহার করছে। যুগান্তকারী জিনিস যেমন কৃষি বিল বা কাশ্মীরের মর্যাদা বা এটা কি? সিআইএ। সুতরাং আমি বলবো যে এটা খুবই স্পষ্ট যে ভারতের ইতিহাসে এটিই হলো সর্বনিম্ন সংবিধান অনুসরণকারী, বিতর্কে বিশ্বাসী, ন্যায্যভাবে অর্থ বণ্টনকারী সরকার। এটা একটা রোগ যা দিল্লির নিয়ন্ত্রণ পাওয়া সমস্ত দলই অনুসরণ করে বলে মনে হয়। কংগ্রেসের কার্যকলাপের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যার মধ্যে মিস আইন এবং জরুরি অবস্থাও অন্তর্ভুক্ত। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যা বলার চেষ্টা করছেন তা হলো যে আমরা দেখেছি সেসব রাজ্যের কি হয় যেখানে বিজেপি হয় সরাসরি শাসন করে অথবা এডিএম মামলার মতো একটি শর্টগান ওয়েডিং জোটের মাধ্যমে, এবং অনিবার্যভাবে তারা দিল্লির দেখানো পথেই চলে, যা রাজ্য এবং জনগণের জন্য সঠিক হওয়ার পরিবর্তে বিজেপির জন্য সঠিক। সুতরাং মুখ্যমন্ত্রীর কাছে 10 বছরের বেশি সময়ের তথ্য, প্রমাণ এবং কার্যকলাপ রয়েছে। আমাদের অনেক বিল রাজ্যপাল আটকে দিয়েছিলেন। আমাদের বহু তহবিল দিল্লি থেকে ছাড়া হয়নি। তার উপর ভিত্তি করে তিনি বলেন, যদি আপনারা দিল্লির জোট, দিল্লির দলকে আপনারা তো সেই মডেলটিরও বিরোধিতা করেন। রাজ্যপালের পদের অপব্যবহার করা হচ্ছে, তাই রাজ্যপালের পদের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, আমরা ওনাকে আদালতে নিয়ে গেছিলাম, তাই না? এবং আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম যতক্ষণ না রাষ্ট্রপতির রেফারেন্স এসেছিল। সুপ্রিম কোর্ট ছিল খুব স্পষ্ট, দ্ব্যর্থহীনভাবে বলেছিল যে একটা সময়সীমা থাকতেই হবে। তিনি নিজেই নিজের কর্তৃপক্ষ নন। কখন একজন অনির্বাচিত ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার অধিকার পান একটি রাজ্যের নির্বাচিত সরকারের উপরে, তাই না? তাই এগুলো বিতর্ক করার মতো বিষয় নয়। আমার মনে হয় মাঝে মাঝে এটা আমাকে চিন্তায় ফেলে, তাই না? এটা অনেকটা এরকম যে, জানেন, কালো তো কালোই। আপনি আমাকে যতবারই জিজ্ঞেস করুন না কেন, কালো কালোই থাকবে। কেন আমরা জিজ্ঞেস করতেই থাকবো যে কালো কালো কিনা? 20 বছর, 15 বছর, কালো সবসময় কালো থাকবে। আপনি যদি আমাকে 100তম বারও জিজ্ঞেস করেন, তার মানে এই নয় যে এটা ধূসর হয়ে যাবে। কালো কালোই, তাই না? আচ্ছা, এটা সম্ভবত শুরুতেই আসা উচিত ছিল, কিন্তু যখন আপনি বললেন দ্রাবিড়িয়ান মডেল 2.0, হ্যাঁ, এটা কি এমন কিছু কি এটা দেশের অন্য কোনো উন্নয়নের মডেলের থেকে আলাদা কেন? বা এটা কি এমন কিছু যা আজকের বিশ্বে আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিতে সক্ষম? মানে আমি বলছি, যেমন ধরুন আইটিজি সেক্টরের সম্পূর্ণ এআই ডিসরাপশন। আমার মনে হয় এখানে দুটো আলাদা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো, দ্রাবিড়ীয় মডেল কি অন্য মডেলগুলোর থেকে আলাদা? হ্যাঁ। তাহলে 1.0 তুলনায় 2.0 কি? আমি বৈশ্বিক প্রেক্ষাপটেও বলছি, কি আছে, কি অনন্য। না, আমি তো সেটাই বলছি। তাই আমি বলছি, আপনাকে প্রথমে যা জিজ্ঞাসা করতে হবে তা হলো 2 পয়েন্ট, আসুন আমরা বিভ্রান্ত না হই, ঠিক আছে? মুখ্যমন্ত্রী যা বলছেন তা হলো, যদি আমরা ক্ষমতায় ফিরে আসি, যা আমরা নির্বাচনের পরে আশা করছি, তাহলে আপনারা যা দেখবেন তা একই সরকার নয়, বরং দ্রাবিড়ীয় মডেলের 2.0 সংস্করণ। অর্থাৎ এটা ছিল দ্রাবিড়ীয় মডেল 1.0। সেই অর্থে আমি বলছি যে দ্রাবিড়ীয় মডেলটি স্পষ্টভাবে অন্যদের থেকে আলাদা এবং স্পষ্টভাবে ভিন্ন ফলাফল দিয়েছে। অন্যথায় আমাদের সকলের একই ফলাফল পাওয়া উচিত ছিল। এটা কি উৎপাদন করেছে? এটা দর্শনীয় বৃদ্ধি, অনেক উন্নত মানব উন্নয়ন সূচক, অনেক উন্নত সামাজিক উন্নয়ন সূচক এবং অনেক উন্নত সাম্প্রদায়িক সম্প্রীতি উৎপাদন করেছে। আমাকে এই দেশের অন্য একটি রাজ্যের কথা বলুন, গত বছর অন্য কোনো রাজ্য 2 অঙ্কে বৃদ্ধি পায়নি। আমরা 11.19% হারে বৃদ্ধি পেয়েছি, এবং তবুও আমাদের এই সমস্ত কল্যাণমূলক প্রকল্প ছিল। আমরা আমাদের সামাজিক ফলাফল উন্নত করেছি। আমরা যে অনুপাতগুলি বাড়াতে চেয়েছিলাম তা বাড়িয়েছি, এবং যে অনুপাতগুলি কমাতে চেয়েছিলাম তা কমিয়েছি। এটা শিশু মৃত্যুর হার কমিয়েছে, রোগের হার কমিয়েছে, কলেজগুলিতে মেয়েদের ভর্তির হার বাড়িয়েছে, সামগ্রিক জিআর হার বাড়িয়েছে। সুতরাং দ্রাবিড়ীয় মডেল এটাই অর্জন করে। আপনি জানেন, এর মূল নীতিগুলি হল সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তি, ন্যায়সঙ্গত প্রবেশাধিকার, অগ্রগতির পথ হিসাবে শিক্ষা, এবং এটা নিশ্চিত করা যে আপনি বুঝতে, শিখতে এবং আরও ভালো কিছু করতে ডেটা ব্যবহার করতে থাকবেন। ঠিক এই কারণেই যে বিশ্ব পরিবর্তিত হচ্ছে, এবং এই ক্ষেত্রে সমস্ত যুদ্ধ, এআই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থার বিঘ্নের সাথে এত নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। আর ডব্লিউটিও নয়, এখন সবই দ্বিপাক্ষিক বাণিজ্য, বহুপাক্ষিক আঞ্চলিক বাণিজ্য, শুল্ক। ঠিক সেই কারণেই
আপনার একটি ভিন্ন মডেল থাকতেই হবে। পরিবর্তন আপনাকে ছাড়াই ঘটে। আপনি যদি একজন চিন্তাশীল ব্যক্তি হন, এমনকি যদি আপনি কিছু অর্জনও করে থাকেন যা আপনার মতে প্রায় নিখুঁত, আপনাকে অবশ্যই ক্রমাগত পরীক্ষা করে যেতে হবে যে এটি এখনও সঠিক ফলাফল দিচ্ছে কিনা এবং এটি এখনও পরিস্থিতির জন্য উপযুক্ত কিনা। এবং যেহেতু পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, তাই আপনাকে অবশ্যই আপনার মডেলের উন্নতি করতে থাকতে হবে। এটাই হলো 2.0 সংস্করণ। এর দর্শনে এটা একের মতোই। এর বাস্তবায়নে ঠিক যেমন 1.0-তে আমরা বিনামূল্যে বাস যাত্রা এবং আরও অনেক প্রকল্প করেছিলাম, আমাদের 2.0-তে আলাদা এবং আরও ভালো এবং পরিস্থিতির সঙ্গে আরও উপযুক্ত প্রকল্প করতে হবে। এজন্যই এটা 2.0 হবে। তাহলে আপনি অর্থমন্ত্রী ছিলেন। হ্যাঁ, আপনি জানেন যে এই সব জনকল্যাণমূলক প্রকল্পগুলো, যেগুলোর উদ্দেশ্য ভালো এবং যার একটা ভালো সামাজিক ফলও হয়েছিল, কিন্তু আপনারা কি এর খরচ বহন করতে পারবেন? হ্যাঁ, তো শুনুন, আমি চাই না, কারণ এটা একটা খুব বিপজ্জনক প্রশ্ন, তাই না? তাই আমি আপনাকে পরিসংখ্যানগতভাবে উত্তরটা দেব। পরিসংখ্যানগতভাবে উত্তরটা হলো, আমাদের সরকারের প্রথম 2 বছরে রাজকোষের অবস্থার এমন উন্নতি হয়েছিল যা তামিলনাড়ুর ইতিহাসে প্রায় অন্য কোনো 2 বছরে হয়নি। আর এটা ঘটেছিল কোভিড ওয়েভ 2, কোভিড ওয়েভ 3 এবং সেই সাথে তুলনামূলকভাবে কম বৃদ্ধির হার থাকা সত্ত্বেও। এই সব কিছুর পরেও রাজস্ব ঘাটতি অর্ধেক হয়ে গিয়েছিল, আর্থিক ঘাটতি যথেষ্ট পরিমাণে কমানো হয়েছিল। আর সত্ত্বেও আপনারাই তো ছিলেন। হ্যাঁ, অনেক নতুন প্রকল্প শুরু করা সত্ত্বেও। দেখুন, যদি আমি সফল হই, তার কারণ হলো মুখ্যমন্ত্রী আমাকে সফল হওয়ার ক্ষমতা দিয়েছেন। তাই আমি সমস্ত কৃতিত্ব তার। কিন্তু আমি বলছি, ওটাই হলো পরিসংখ্যানগত সংখ্যা। আপনি যে কোনো জায়গায় গিয়ে এটা দেখতে পারেন। যদি আপনি বলেন, আমরা কি গত 3 বছর ধরে সেই গতিপথ অনুসরণ করেছি? আমি বলবো না। প্রথম 2 বছর রাজস্ব ঘাটতি অনেকটা কমেছিল, গত 3 বছরে এটা বেড়েছে। কিন্তু আপনি এগুলোকে টাকার অঙ্কে না দেখে বরং জিডিপি, জিএসডিপির অনুপাতে, ঋণ এবং সুদ থেকে আয়ের মতো গুরুত্বপূর্ণ মাপকাঠিতে দেখলে আমি বলবো প্রথম 2 বছর এবং গত 3 বছর উল্লেখযোগ্যভাবে ভিন্ন ছিল। প্রথম 2 বছরে আমরা বড় আকারের আর্থিক সংহতি, উন্নতি এবং কিছু প্রকল্প করেছিলাম। গত 3 বছরে আমরা সেই আর্থিক সংহতির সুবিধা ব্যবহার করে রাজকোষের অবনতি না ঘটিয়ে আরও অনেক বেশি প্রকল্প করেছি। এর উন্নতি হয়নি, কিন্তু অবনতিও হয়নি। মূল মাপকাঠিগুলিতে এটা একই রকম রয়েছে। গাণিতিক সংখ্যায়, পাটিগণিতে এর অবনতি হয়েছে, কিন্তু সেটা কারণ সবকিছুই পাল্টায়, তাই না? টাকার মূল্য কমে যায়, মুদ্রাস্ফীতি আসে, আনুমানিক মূল্য বাড়তে থাকে। সুতরাং একটি সংখ্যা হিসাবে রাজস্ব ঘাটতি বেড়েছে, কিন্তু জিডিপির তুলনায় ঋণ এবং সুদের রাজস্বের আসল দুটি পরিমাপে এর অবনতি হয়নি। এটা একই আছে অথবা সামান্য কিছুটা ভালো হয়েছে। এটা প্রথম 2 বছরের উন্নতি দেখায় না, কিন্তু প্রকল্পগুলো দেখায়। জানেন তো, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে হয়। আর আপনার না, কিন্তু বিগত 5 বছরে আপনার ব্যর্থতাগুলো কি ছিল? কিন্তু আমি বলবো বলবো শুনুন, আপনাকে সঠিক ভারসাম্যকে খুঁজে বের করতে হবে। আর শেষ পর্যন্ত ফলাফলই বলে দেয় আপনি ঠিক করেছেন না ভুল করেছেন। আমরা সবাই কিছু নির্দিষ্ট তত্ত্ব নিয়ে আসি, তাই না? যদি আমাদের বৃদ্ধির হার কম হতো, তাহলে আপনি বলতেন যা করছেন তা কেন করছেন। যদি আমাদের বৃদ্ধির হার বেশি হয়, যতক্ষণ না আপনি আমাকে বলেন যে এটা নিতান্তই ভাগ্য, যা হওয়ার সম্ভাবনা খুবই কম, অন্য সব রাজ্যের এমন ভাগ্য হলো না কেন? আমরা একই দেশের অংশ, আমরা নিশ্চয়ই কিছু ঠিক করছি। সুতরাং আমি বলছি, সেই অর্থে আমরা যাই করেছি তার ফলেই এই ফলাফল এসেছে। এখন ব্যর্থতা এবং এই সব নিয়ে এমন কোনো রাজনীতিবিদ নেই যিনি এখানে বসে আপনাকে বলবেন কোনো ব্যর্থতার কথা। সুতরাং হয় আপনি ভাবছেন আমি যা তার চেয়ে বেশি বোকা, নয়তো আপনি যা তার চেয়ে বেশি চালাক। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা একটা নির্বাচন। আপনার ভবিষ্যৎবাণী এই নির্বাচনের জন্য এবং বাকি 3টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। শুনুন, একজন অপেক্ষাকৃত জ্ঞানী ব্যক্তির প্রথম লক্ষণ হল নিজের জানা বিষয় সীমাবদ্ধ থাকা। সুতরাং আমি আমার নির্বাচনী এলাকাকে সবচেয়ে ভালো করে জানি। আমার জেলাকে অতটা ভালো না জানলেও ভালোই জানি, এবং আমার রাজ্যকে মোটামুটি জানি। আমি আইটি শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলাম এবং কিছু সময়ের জন্য রাজ্যব্যাপী বিশ্লেষণ ও প্রচারের কাজ, বিশেষ করে বিজ্ঞাপন এবং মিডিয়া প্রচারের কাজ করেছি। সুতরাং আমার নির্বাচনী এলাকার বিষয়ে আমি খুব আত্মবিশ্বাসী। আমি অনেক সমীক্ষা করেছি এবং আমি সব সময় মাঠে থাকি। যতদূর মাদুরাই অর্থাৎ দক্ষিণ অঞ্চলের প্রশ্ন, সেখানেও আমি খুব আত্মবিশ্বাসী। রাজ্যের কথা বলতে গেলে যেমনটা প্রত্যেকটা সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এবং যেমনটা মুখ্যমন্ত্রী আমাদের লক্ষ্য বলেছেন, আমি খুবই আশ্বস্ত যে আমরা সরকারের সংস্কার করব। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে
কোনো মতামত দেওয়ার মতো যথেষ্ট ধারণা আমার নেই। জানেন তো, যে বিষয় সম্পর্কে জানা নেই সেই বিষয়ে কথা না বলাই ভালো। আচ্ছা, এখন তৃতীয় নির্বাচন। আপনি রাজনীতি উপভোগ করতে শুরু করেছেন। আপনি বলেছিলেন যে আপনি প্রায় আকস্মিকভাবেই রাজনীতিবিদ হয়েছেন। হ্যাঁ, এখন যা করছেন সেটা উপভোগ করতে শুরু করেছেন কি? অবশ্যই আপনি জানেন তো যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করতেন, আপনার আগের যে কেরিয়ারটা ছিল সেটা উপভোগ করতেন। হ্যাঁ, আসলে আমি যখন এসেছিলাম আমি বলেছিলাম যে আমি এই অর্থে ব্যতিক্রমী ছিলাম যে আমি ৫০ বছর বয়সে প্রথমবার নির্বাচনী রাজনীতিতে লড়ছিলাম। প্রায় ৩০ বছর প্রবাসী হিসেবে কাটানোর পর, অনেক জায়গায় অনেক রকম কেরিয়ারের পর, এবং সেই সময়ে আমার ঘোষিত উদ্দেশ্য ছিল ১০ বছরের মধ্যে ছেড়ে দেওয়ার। আমি বলেছিলাম আমি ৫০-এ আসব, ৬০-এ অবসর নেব এবং কোনো ব্যক্তিগত উদ্যোগে ফিরে যাব, নিজের বা ফিনান্স বা যাই হোক না কেন। আসলে আমি বলবো যে আংশিকভাবে, কারণ আমি মাদুরাইয়ের মানুষের জন্য যে ফলাফল দেখতে চেয়েছিলাম তা দেখতে পাইনি। এবং দিনের শেষে সব রাজনীতি স্থানীয়। আপনার প্রথম কর্তব্য আপনার ভোটারদের প্রতি। আমি আমার নির্বাচনী এলাকার জন্য আমার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি, এবং তাই আমার মনে হয়েছিল আরও বেশি ব্যক্তিগত বিলাসিতা ও আরামের জীবনে অবসর নেওয়াটা আমার জন্য দায়িত্বজ্ঞানহীন এবং কিছুটা স্বার্থপর। দুই হবে একজন, জানেন তো, তুলনামূলকভাবে। রাজনীতি একটি খুবই শ্রমসাধ্য পেশা, নিশ্চয়ই। হ্যাঁ, তো হ্যাঁ, এবং নিশ্চয়ই গ্লোবাল ফিন্যান্স অনেক বেশি লাভজনক, জানেন তো। তাই সেই অর্থে আমি আমি এ রাজনীতিও খুব আসক্তিজনক। আমি 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 জানি না। আমার জন্য আমি বলবো এটা প্রধানত দুটো জিনিস ছিল। আমার মনে হয়েছিল যে আমি যা অর্জন করার কথা ছিল তা অর্জন করিনি, যা আমার পূর্বপুরুষরা আমার কাছে আশা করতেন। আমার বাবার বড় অবদান প্রথম এবং সর্বাগ্রে মাদুরাইয়ের প্রতি স্পিকার থাকাকালীন ৫ বছরে তিনি যা করেছিলেন, এবং আমি আমার সন্তানদের জন্য সেরকমই একটা উত্তরাধিকার রেখে যেতে চাই। কিন্তু দ্বিতীয়ত, আমার মনে হয় আমাকে স্বীকার করতেই হবে যে এটা আরও অর্থপূর্ণ কাজ। আমি যা কিছু করেছি তার চেয়ে এই অর্থে যে যখন আমি অর্থমন্ত্রী ছিলাম এটা একটা অন্য মডেলে ছিল, কারণ আমি অনেক দপ্তরের মন্ত্রী ছিলাম। আপনি জানেন, সব সরকারি উদ্যোগও অর্থের অধীনে আসে, বিপির অধীনে। তাই কার্যকরভাবে আমি মন্ত্রী ছিলাম অর্থ, পেনশন, সমস্ত পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সহ, এছাড়াও কর্মী প্রশাসনিক সংস্কার, যার মধ্যে ছিল ডিবিএসি, পাবলিক সার্ভিস কমিশন, ওইসব। এছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন, যার মধ্যে ছিল পরিকল্পনা কমিশন, বিশেষ এলাকা উন্নয়ন কর্মসূচি। তাই আমার একটা বড় পোর্টফোলিও ছিল, এবং সেই অর্থে আমি অনেক পরিবর্তন, বড় আকারের পরিবর্তন করতে পেরেছিলাম। আমি সদনের ফ্লোরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সময় আমি বলেছিলাম অবশ্যই এটা সবই তার জন্য হয়েছিল। তিনি আমাকে এখানে এনেছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে দপ্তরগুলি দিয়েছেন, পরিবর্তন আনার জন্য আমাকে যথেষ্ট রক্ষা করেছেন। কিন্তু কথা বলার পরেও আমি বলি, আমার বড় কৃতিত্ব হলো যে আমি ২ বছরে যে কোনো ২০ বছরের চেয়ে বেশি পরিবর্তন এনেছি, বহু মাত্রায়, এবং তাই সেটা অত্যন্ত তৃপ্তিদায়ক ছিল। গত ৩ বছর একটা ভিন্ন পথে চলেছে, কারণ এটা তুলনামূলকভাবে একটি ছোটখাটো দপ্তর ছিল, কারণ তামিলনাড়ু সরকার যেভাবে আইটিকে অন্য থেকে আলাদা করে অন্যান্য রাজ্যের তুলনায়। কিন্তু জানেন, এই গভীর সন্তুষ্টিটা হলো যে একটি মাইক্রো স্তরে, একটি ব্যক্তিগত স্তরে, জানেন, আপনি অনেক কিছু করতে সক্ষম হন, তাই না? মন্ত্রী হওয়া একটি বিশেষ সুযোগ, এবং বিশেষ করে আমার নেতার সমর্থনের কারণে, এবং আমার প্রথম ২ বছরে আমার ট্র্যাক রেকর্ডের কারণে। হ্যাঁ, সিস্টেমের মধ্যে আমার ভালো যোগাযোগ আছে, তাই আমি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করতে পারি যা আমাকে তৃপ্তি দেয়, এবং এটা এর থেকে বেশি অর্থপূর্ণ। অবশ্যই নতুন কিছু উদ্ভাবন করাটা দারুণ, এবং এবং গ্লোবাল ফিন্যান্স করা, এবং জানেন, এবং মানুষের কেরিয়ারে সাহায্য করা। কিন্তু আপনি বিজয়ের বা কোনো দুরন্ধরের ফিল্ম দেখতে পান না। হ্যাঁ, সেটা ওই কেরিয়ারেও না, এই কেরিয়ারেও না। দুটো কেরিয়ারই যথেষ্ট চাহিদাপূর্ণ ছিল যে আমি সেটা করার সুযোগ পাইনি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, জানেন, তামিলনাড়ুতে এপ্রিল বা এমনকি মার্চ মাসে প্রচণ্ড রোদের মধ্যে নির্বাচন এবং প্রচার চালানো সবচেয়ে অপ্রীতিকর অভিজ্ঞতা হতো, কিন্তু আমার মনে হয় নির্বাচনের প্রাককালে এটাই আমার জীবনের সবচেয়ে মনোরম কথোপকথন। আপনাকে অনেক ধন্যবাদ ডিকোডারের সাথে কথা বলার জন্য। আর থেকে তো বিদায় নিচ্ছি মাদুরাইয়ের তেপ্পাকুলাম, মারিয়াম্মান তেপ্পাকুলাম থেকে। ক্যামেরা পার্সন পলরাজের সাথে ডিকোডারের জন্য আমি উমা সুধীর।